সমাজতত্ত্বের একমাত্র বাংলা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হলো এমএসও 3 এর ইউনিট 3। প্রথমেই বলে রাখি, এটি খুবই ইন্টারেস্টিং টপিক। যখন আমরা ইম্প্যাক্ট অফ ডেভেলপমেন্ট অন ওমেন শুরু করব তখন তোমরা দেখবে আমি অনেক কিছুই মার্ক করিনি। মার্ক না করার কারণটা হলো, আমরা যখনই কোনো এই ওমেন ডেভেলপমেন্ট সংক্রান্ত কিছু পড়ব তখন বিষয়টি এতটাই ডেসক্রিপটিভ থাকে যে সেখান থেকে মার্ক করার মতো সত্যিই কিছু থাকে না, অর্থাৎ সবকিছুই ইম্পর্টেন্ট। একটি ভিডিও যা একদম প্রথমে এই চ্যানেলে আপলোড করা রয়েছে, যেখানে বলেছি যে ইগনোর নোটস আমরা কিভাবে পড়ব বা ইগনোর লেখা কিভাবে লিখে আসব, সেখানে বিস্তারিতভাবে বলেছি যে কোন চ্যাপ্টারের কোন প্রশ্ন কিভাবে লিখলে এবং কিভাবে পড়লে আমরা পরীক্ষায় ভালো নম্বর পেতে পারি। তো আশা করি সেই ভিডিওটি তোমাদের এই ভিডিওতে কেন মার্ক করা নেই ইম্প্যাক্ট অফ ডেভেলপমেন্ট সেই প্রশ্নের উত্তরগুলি দিয়ে দেবে। তাহলে এখান থেকে আমি দুটো জিনিস পড়ব, এক ইম্প্যাক্ট অফ ডেভেলপমেন্ট অন উইমেন অ্যান্ড পার্সপেক্টিভস অন উইমেন অ্যান্ড ডেভেলপমেন্ট। ইম্প্যাক্ট অফ ডেভেলপমেন্ট অন উইমেন মানে ডেভেলপমেন্টের উইমেনদের ওপর কি প্রভাব পড়ে। খুবই ইন্টারেস্টিং, সমস্ত কিছুই ইম্পর্টেন্ট। তাই তোমরা দেখতেই পারো যে ABCDEFGHI এতগুলো পয়েন্টের মধ্যে কোনোটাই মার্ক করিনি, কারণ পুরোটি গল্পের মতো। এবার লিখবে কি করে, পড়বে কি করে, সেটি তোমরা ওই স্ট্র্যাটেজির ভিডিওটিতে পেয়ে যাবে। যাই হোক, শুরু করা যাক তাহলে। আমিও গল্পের আকারেই বলার চেষ্টা করব, কারণ এইখানে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টের ভেতরে যে লেখাগুলো সেই অনুযায়ী যদি আমরা চলতে যাই তাহলে আমরা ভাষাগত দিক থেকে, অর্থগত দিক থেকে ভীষণ সমস্যায় পড়ব। তার কারণ আমরা জানি যে ইগনুর অনেক লেখার ইংলিশের কোয়ালিটি এত হাই থাকে যে সেগুলি বোঝা খুব সমস্যার হয়ে দাঁড়ায়। আবার অনেক সময় একটি সোজা কথাই এমনভাবে ঘুরিয়ে লেখা থাকে যে যারা শিক্ষার্থী তাদের জন্য খুব সমস্যার তৈরি হয়। সেই কারণে আমরা প্রত্যেকটা প্যারা থেকে যে জিস্ট বিষয়টি রয়েছে বা এই প্রশ্নের যে জিস্ট রয়েছে সেটি শুধু বুঝে নেব এবং সেটি লিখে দিয়ে আসব। বলছে ডেভেলপমেন্ট কিন্তু মোটেও জেন্ডার নিউট্রাল নয়। জেন্ডার নিউট্রাল হলে সেটা মেন এবং উইমেনদের জন্য সমান রেজাল্ট আনতো, কিন্তু যেখানে নানা রকম বাধা বিপত্তির কারণে উইমেনরা ডেভেলপমেন্টের স্বাদটা সেই রকম ভাবে পায় না ঠিক যেইভাবে মেনরা পায়, তাহলে সেই অর্থে আমি বলতেই পারি যে ডেভেলপমেন্ট জেন্ডার নিউট্রাল নয়। বহু বছর ধরে বারে বারে মহিলারা এই ডেভেলপমেন্টকে কেন্দ্র করে, অর্থাৎ এই ইনইকুয়ালিটি, ওমেন এম্পাওয়ারমেন্ট, ওমেন ডেভেলপমেন্ট, এগুলিকে কেন্দ্র করে নানা রকম আওয়াজ তুলেছে। অর্থাৎ তাদের মূল বিষয় ছিল যে ডেভেলপমেন্ট প্রসেসেও তাদেরও অংশগ্রহণ করাতে হবে। আসলে ডেভেলপমেন্ট আসার ফলে যেটা হয়েছে, এক, লিঙ্গ বৈষম্যটা আরো বেড়ে গেছে। আমরা জানি আমাদের সমাজে লিঙ্গ বৈষম্য ছিল এবং আছেও। কোথাও যেন ডেভেলপমেন্ট এসে আরো সেই জিনিসটি বাড়িয়ে দিয়েছে। তার কারণ এর পূর্বে লেবার, অর্থাৎ সে মেন হোক কি ওমেন, তাদেরকে অনেক বেশি ম্যানুয়াল লেবার দিতে হতো, মানে তাদের শ্রমটা পুরোপুরি দিতে হতো তাদের নিজস্ব দিক থেকে। অর্থাৎ বলতে পারি আমরা যেটাকে বাংলা ভাষায় বলি যে গায়ে গতরে খাটা। কিন্তু ডেভেলপমেন্ট আসার ফলে হোয়াট ইজ ডেভেলপমেন্ট? ডেভেলপমেন্ট ইজ রিলেটেড টু টেকনোলজি, ডেভেলপমেন্ট ইজ রিলেটেড টু ইকোনমি। সেটি আসার ফলে যেটি হলো যে আমাদের প্রোডাক্টিভিটি কমে গেল, অ্যাজ আ হিউম্যান বিইং আমাদের প্রোডাক্টিভিটি কমে গেল এবং তার সাথে কমে গেল আমাদের
সোশ্যাল সিকিউরিটি, আমাদের এম্পাওয়ারমেন্ট, সমস্ত দিকই মেন অ্যান্ড উইমেন নির্বিশেষে। অর্থাৎ ডেভেলপমেন্ট আসার ফলে আমাদের যে কার্যকারিতা তা অনেকটা কমে গেল, সোজা কথা। যতটা না কার্যকারিতা কমলো ম্যানদের, তার থেকে বেশি কমলো কিন্তু ওমেনদের। তার কারণ এক তো তাদের জেন্ডার ইকুয়ালিটির সমস্যা, এই জেন্ডার ইনইকুয়ালিটির সমস্যা ছিলই, তার সাথে যুক্ত হলো এই ডেভেলপমেন্ট ইস্যু। তাই যারা ডেভেলপমেন্ট প্ল্যানার তাদের মাথায় রাখা উচিত যে ওমেন সাবঅর্ডিনেশন, যেটা কিনা বহু বছর ধরে চলে আসছে, সেই সমস্ত দিক, তার মধ্যে কিন্তু ওমেন্স মোবিলিটি, তাদের লেবার, তাদের সেক্সুয়ালিটি, তাদের ফার্টিলিটি, সমস্ত কিছুই পড়ে। অর্থাৎ এই সমস্ত দিক আমাদের মাথায় রেখেই, মানে ডেভেলপমেন্ট প্ল্যানারদের মাথায় রেখেই কিন্তু তাদের ডেভেলপমেন্টের কথা ভাবা উচিত। তাহলে এই প্যারাটায় আমাদের কি বললো? এই প্যারাটায় আমাদের সোজা কথা বললো ইন্টেন্সিফিকেশন অফ জেন্ডার ইনইকুয়ালিটি, যে জেন্ডার ডেভেলপমেন্ট আসার ফলে আহ, মানুষ, মানে পুরুষ মহিলা নির্বিশেষে সবারই প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি কমে গেছে, এবং তার ফলে সবচেয়ে বেশি সমস্যা হয়েছে যাদের, তা হলো মহিলারা। কারণ মহিলারা তো এক অপারেসড ছিলই, জেন্ডারের দিক থেকে ইনইকুয়াল পজিশনে ছিলই, তার সাথে যুক্ত হলো এই ডেভেলপমেন্ট ইস্যু। তাই ডেভেলপমেন্ট প্ল্যানারদের মাথায় রাখতে হবে যে পরবর্তীকালে তারা যখন কোনো প্ল্যান করবে, সেখানে যেন মহিলাদের যে স্বার্থ সেটা যেন কোনোভাবে বিঘ্ন না হয়। মিক্সড গেইন ফর ওমেন, এইখানে মিক্সড বলছে যে মহিলাদের লাভ হয়েছে কিন্তু মিশ্রিত লাভ। মিশ্রিত লাভ কখন বলি? যখন আমি বলি যে লসও হলো লাভও হলো, সেই কারণে এটিকে মিশ্রিত লাভ বলছে। যে একদিকে যেমন মহিলারা ঘর থেকে বাইরে যাওয়ার সুযোগ পেল, যে আগে তো তারা শুধুমাত্র প্রাইভেট স্ফেয়ারেই বেঁধে থাকতো, এখন তারা পাবলিক স্ফেয়ারেও যেতে পারার সুযোগ পেল, পাবলিক স্ফেয়ারে যেতে পারছে, তারা কর্মে অংশগ্রহণ করতে পারছে, তারা ডেভেলপমেন্টের অংশীদার হতে পারছে। কিন্তু তাদের যে কাজ, সেটা কিন্তু আনঅর্গানাইজড সেক্টরে অ্যাজ আ পার্ট টাইম ওয়ার্কার হিসেবেই সীমাবদ্ধ থাকলো। তারা কিন্তু তাদের যোগ্যতা অনুযায়ী কোনো কাজকর্ম পেতে পারলো না। তাহলে এইভাবে মহিলারা যেমন একদিকে পাবলিক স্ফেয়ারেও আসতে পারলো, আবার মহিলাদের কর্মের যে পরিধি সেটা আনঅর্গানাইজ সেক্টরের মধ্যেই সীমাবদ্ধ হয়ে গেল। লাস্ট লাইনটা যদি একবার আমরা দেখি, women are unfavorably represented in very large numbers in the unorganized sector where they work under oppressive and exploitative conditions। তাহলে সেখানে তারা অপ্রেসড হচ্ছে, এক্সপ্লয়েটেডও হচ্ছে। তাহলে একটা ভালো, দুটো খারাপ। বাট ফাইন্ড themselves restricted due to their biological and social responsibilities as well as the low status they enjoy in society। তাহলে বলছে বায়োলজিক্যাল রিজনে এবং সামাজিক যে দায়িত্বগুলো তাদের উপর আরোপিত থাকে, সেই কারণেই নাকি আসলে তারা আনঅর্গানাইজ সেক্টরে পার্ট টাইম ওয়ার্কার হিসাবে অপ্রেসড অ্যান্ড এক্সপ্লয়েট হয়, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য লো স্ট্যাটাস দে এনজয় ইন সোসাইটি। অর্থাৎ একজন কর্মক্ষম মহিলা সমাজে কম সম্মান পায় তুলনামূলকভাবে পুরুষের থেকে। অর্থাৎ একটা পুরুষ যে কিনা কর্মে নিযুক্ত তার সম্মান বেশি, একজন মহিলা যে কর্মক্ষম, মানে কর্ম করছে, তার সম্মান কম থাকে। ইন্টেন্সিফিকেশন অফ ডাবল বার্ডেন, এখানে কি বলছে? এই ইন্টেন্সিফিকেশন অফ ডাবল বার্ডেন মানে এইখানে আমরা পড়বো কোথাও যেন, আমরা যেটাকে দেখি পজিটিভ হিসাবে সবসময় সেটা কিন্তু পজিটিভ নাও হতে পারে। যেমন আমরা দেখলাম যে হয়তো মহিলারা প্রাইভেট থেকে পাবলিকে যাচ্ছে, কিন্তু সেখানে গিয়ে হাজার একটা সমস্যা। ঠিক সেরকমই মহিলাদেরকে ঘরেও কাজ করতে হয়, বাইরেও কাজ করতে হয়। এই যে ডাবল বার্ডেন, সেটা কিন্তু আরো বেড়ে গেল। কারণ প্রথম থেকেই তারা ঘরে তো কাজ করত, সন্তানকে জন্ম দেওয়া, লালন পালন করা, ঘরের সমস্ত হাউসহোল্ড চোর্স, সেই সমস্ত কাজগুলো তো তারা করতই। তার সাথেই যুক্ত হলো ইকোনমিক্যালি
তাদের উপর একটা প্রেশার এলো যে তারা ইনকামও করছে বাইরে, আবার বাড়িতে এসে কাপড় জামাও ধুচ্ছে, স্বামী আইপিএল দেখছে। বিষয়টা কিন্তু এটাই যে ডেভেলপমেন্ট হলো ঠিকই, ইকোনমিক ডেভেলপমেন্টের তারা অংশীদার হতে পারলো ঠিকই, কিন্তু কোথাও না কোথাও সেই দুটো, এই কারণেই বলছি ইন্টেন্সিফিকেশন, যে বেড়ে গেল, এই দুটো বার্ডেনই কিন্তু তার উপর আরো জোরালো হয়ে উঠলো, যে এখন তার উপর যে এক্সপেকটেশন বা তার যে কাজের চাপ, তার যে এক্সপ্লয়টেশন, তার যে অপারেশন আরো দ্বিগুণ হয়ে গেল। রিইনফোর্সিং জেন্ডার রোল স্টিরিওটাইপস। জেন্ডার রোল স্টিরিওটাইপস মানে কি? যে যেই জেন্ডারের তাকে সেই জেন্ডারের কাজই করতে হবে, এটা হচ্ছে জেন্ডার রোল স্টিরিওটাইপের ধারণা। জেন্ডার রোল স্টিরিওটাইপ বলতে বোঝায় কোথাও না কোথাও যে ধরো মেঝেতে জল পড়লো, তাহলে এক্সপেক্ট করা হয় বাড়ির যে মহিলা বা মেয়ে সে সেই জলটা পরিষ্কার করবে। বাড়িতে অতিথি এলো, বাড়ির যে মেয়ে বা মহিলা সে চা করে সিঙ্গারা বানিয়ে বাড়ির অতিথিদের সামনে এনে রাখবে। আবার ঠিক উল্টোভাবে যখন কোনো গাড়ি খারাপ হয়ে যায়, বা বাবা কাকে সঙ্গী করে? তার ছেলেকে সঙ্গী করে ক্লাস ধরার জন্য, টাইট করার জন্য। বা ঘরের যদি একটা সামান্য টিউবলাইট খারাপ হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু একটি পুরুষ মানুষকে এক্সপেক্ট করা হয় যে সে টিউবলাইটটা বদলে দেবে। যেমন বাইকটাকে আমরা এক্সপেক্ট করি পুরুষের, স্কুটিটাকে মেয়েদের। আসলে আমরা যদি সূক্ষ্মভাবে দেখি, কোনোটিতেই পুরুষ করতে পারবে না শুধুমাত্র মহিলাই করতে পারবে, বা মহিলা করতে পারবে না শুধু পুরুষ করতে পারবে, এরকম কোনো বিষয় নেই। টিউবলাইটটা ধরো, ঘুরিয়ে দাও, হয়ে গেল। ঘরে মেঝেতে জল পড়ে আছে, নেতাটা নিয়ে এসে মুছে ফেলো, হয়ে গেল। এর সাথে আবার পুরুষ মহিলার গল্প আসছে কোথা থেকে? কিন্তু সমাজের যে এই গল্পটা, সেটাকেই আসলে বলে জেন্ডার রোল স্টিরিওটাইপিং। এবার এখানে কি বলেছে, সেই জেন্ডার রোল স্টিরিওটাইপিংটাই নাকি আরো রিইনফোর্সড হলো। অর্থাৎ যেই কনসেপশন গুলো ছিলই যে এ এটা করবে, ও সেটা করবে, সেইগুলোই হতে থাকলো আবার আবার আবার। এইখানে যেটি বলেছে সেটি হলো, ডেভেলপমেন্ট আসার ফলে কি হয়েছিল, লেবারের চাহিদা কমে গেছিল। কারণ এখন গ্রিন রেভলিউশন হলো, বীজ পাওয়া যাচ্ছে, বীজ লাগানোর মেশিনও পাওয়া যাচ্ছে, ল্যান্ড আছে, ল্যান্ডে যারা ওই ফসলগুলোকে কাটবে সেই ফসল কাটার মেশিনও বেরিয়ে গেল। এইগুলো যখন হলো, আসলে তো এই কাজগুলো বাড়ির মহিলারাই করতো। একটি কৃষিভিত্তিক পরিবারে কৃষকদের কাজ, মানে একজন মেলের যদি কাজ হয় বীজগুলো বপন করা, তাহলে বাদবাকি যে কাজগুলো, জল দেওয়া, বা হচ্ছে ৩ বেলা জল দেওয়া, বা সেটা ফসল কাটা, সেগুলো কিন্তু মহিলারা করতো। তো তার ফলে যেটা হলো যে তারা তাদের কাজ হারিয়ে ফেললো। ইট ইজ উইমেন হু লুজ again their traditional economic employment in farms, and in any alternative employment planned is done only for men. তাহলে এক, আমি মহিলা হিসাবে তো আমার কাজকর্ম খুবই সীমিত ছিল, যে আমি এক তো টাকা পয়সা পাই না, ঘরে কাজ করি টাকা পয়সা পাই না, বাইরে কাজ করলে পরে লেবার হিসাবে কিছু টাকা পেতাম, এখন সেখানে মেশিন চলে এলো, পুরুষের কাজ নাকি আমি করতে পারবো না। তাহলে লসটা হলো কার? সেই মহিলাদের। এখানে কিন্তু সেই কথাটাই বলেছে। একটা কথা বলে রাখি, তোমরা সবাই এই পুরো চ্যাপ্টারটা একবার রিডিং দিতে পারো, এই লেখাগুলো অন্তত একবার রিডিং দিতে পারো, কারণ রিডিং দেওয়ার পরে তোমরা যা বুঝবে সেটাও কিন্তু মোর দ্যান এনাফ। তার উপর ভিত্তি করেই তোমরা এই পুরো নোটসটা লিখে দিয়ে আসতে পারবে, শুধু পয়েন্টগুলো মাথায় রেখে। এরপরে আসছে ইরোডিং ওমেন্স রোল ইন ট্র্যাডিশনাল ইকোনমি। ওই পয়েন্টটাই এলাবোরেট ভাবে রয়েছে যে ট্র্যাডিশনাল ইকোনমিতে আসলে তো ওমেনদের কোনো জায়গা নেই, তাদেরকে ধরাই হতো না যে তারা যে কর্মক্ষম, মানে কর্মক্ষম মানে তারা কাজ করে এটা তারা নিজেরা বিশ্বাস করে না। ফর এক্সাম্পল, তুমি যদি কোনো একটা হাউস ওয়াইফকে গিয়ে জিজ্ঞাসা করো যে আপনি কি করেন, উনি বলবেন যে আমি কিছু করি না। অ্যান্ড দ্য কোশ্চেন ইজ ইট রিয়েলি সো?
তিনি ঘুম থেকে ওঠেন, তিনি সবাইকে রেডি করেন, তিনি ঘর ঝাড় দেন, কাপড় কাচেন, বাসন মাজেন। মানে আমাদের বাড়িতে যদি কোনো একটা কাজের লোক বা বিশুদ্ধ বাংলা ভাষায় যাকে আমরা বলি কাজের মাসি, সেটি যদি রাখা হয় এই কাজগুলির জন্য, তাহলে সে মাসে কমসে কম 4-5 হাজার টাকা তার মাসিক মাইনা থাকবে। কাজ হবে কি, রান্না করবে, ঘর ঝাড় দেবে, বাসন মাজবে, কাপড় ধোবে, বাচ্চাদেরকে রেডি করবে, এগুলো। এই কাজটি তো বাড়ির একটি গৃহবধূ করে, কিন্তু সে কিন্তু কোনো টাকা পায় না। তাহলে আমরা জানি হোয়াট ইজ ইকোনমি, পেইড ইকোনমি, আনপেইড ইকোনমি। যে কাজের জন্য তুমি টাকা পাও না সেইটা কাজ নয়। তাহলে কাজ মানে সেটাই যার জন্য টাকা পাওয়া যায়। তাই মহিলারা পৃথিবীর যে কাজই করুক না কেন, তারা যেহেতু টাকা পায় না তাই সেটি কাজ না। এইভাবেই আমাদের ট্র্যাডিশনাল ইকোনমিটা তৈরি হয়েছিল, যেখানে কিনা আমরা দেখতে পেয়েছি যে মহিলারা শিশু সন্তানকে জন্ম দেয়, তাদের লালন পালন করে, তাদেরকে বড় করে, ঘরের সমস্ত কাজবাজ করে, কিন্তু সেটা ইকোনমির অন্তর্গত নয়। সেটিই বলল যে এক তো তারা ইকোনমির অন্তর্গত ছিল না। দিস হ্যাজ ওয়াইডেন্ড আপ দ্য গ্যাপ বিটুইন মেন অ্যান্ড women, reducing the status of women. Subsistence economies with little specialization have been more equalitarian and just to women with little differentiation between the status of men and women. Civilization has created more functional specialization to the benefit of men and increasingly led to women being reduced to a dependency status as they separated from their erstwhile food production functions. Women, as they lost these functions in civilized societies, increasingly became economic liabilities and vulnerable to a host of patriarchal controls. মহিলাদের মহিলারা যেন আরো বেশি করে পুরুষদের উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়লো। Anthropological evidence shows that civilization's influence on subsistence economies has meant decreased involvement of men in child-rearing roles and in other household tasks. Development, being largely defined in terms of economic activities, has thus focused on men. ডেভেলপমেন্ট বলতে তাহলে আমরা যা বুঝি বা আমাদের যা বোঝানো হয় সেই সমস্ত মানুষ যারা ইনকাম করছে, সুতরাং মহিলারা ইনকাম করে না, তাই তাদের ডেভেলপমেন্টে কোনো জায়গা নেই। তাহলে ওমেন্সদের ট্র্যাডিশনাল ইকোনমিক যে রোল ছিল সেটি হয়ে গেল সম্পূর্ণ জিরো। ফেমিনাইজেশন অফ হাউসহোল্ড, changing of customary communal land tenure system to the concept of private property ownership and introduction of cash crops have been two important developments that eroded women's role in traditional economic systems while favoring men and their rights over land and crops. জমি কার? পুরুষের। কৃষি জমি কার? পুরুষের। মহিলাদের সেই জায়গার উপর কোনো অধিকার নেই। Also, the lure of the modern monetary economy has meant large-scale migration of men away from their households such that women are left to perform additional tasks formerly done by men, reducing significantly women's leisure as well as productivity. চাষবাসের কাজবাজ কে করতো? পুরুষেরা। এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলো, আরবানাইজেশন হলো, তার ফলে মাইগ্রেশন হলো, পুরুষরা মাইগ্রেট করে চলে গেল শহরে। তাহলে গ্রামে থাকাকালীন যে কাজগুলো পুরুষেরা করত, মহিলাদের এখন সেই জিনিসগুলো করতে হলো। তাহলে বাড়ির কাজবাজ তো তারা করছিলই, তার সাথে যুক্ত হলো আবার পুরুষদের সেই সমস্ত কাজবাজ। আবার মনে রাখতে হবে যে এই কাজের জন্য কিন্তু আসলে মহিলারা কোনো টাকাই পায় না। Again, improved transportation and markets have had mixed benefits for women and men. প্রত্যেক জায়গাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাহলে কোথাও মেনরা বেশি বেনিফিট পাচ্ছে, আবার ওমেনরা যে বেনিফিট পাচ্ছে না তা না, কিন্তু মিক্সড, একটা যদি ভালো তো দুটো খারাপ। While increased access to the markets may have a positive impact on rural earnings, it also impacts people in making several traditional occupations redundant. Local handmade artifacts can seldom compete with cheaper machine-made goods. তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে পুরোপুরি এই ঘরের মহিলাদের হাতে তৈরি যে জিনিসপত্র সেইগুলোর আর কোনো দাম থাকলো না, কারণ অবশ্যই সেই জিনিসগুলো
মেশিনে তৈরি যে দ্রব্য তার সাথে কোনো রকম কোনো কম্পিটিশনে যেতে পারবে না, তাহলে দেখতে পাচ্ছি ডেভেলপমেন্টের ফলে ট্র্যাডিশনাল ইকোনমি থেকে মহিলারা অদৃশ্য হয়ে গেল, হাউসহোল্ড চোরস থেকে অদৃশ্য হয়ে গেল। মানে তারা আছে, তাদের কাজ আরো বেড়ে গেল, কিন্তু যার জন্য তাদের কোনো রকম কোনো ইকোনমিক কোনো প্রফিট হলো না, এবং তারা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেল প্রায়। ডিফারেন্সিয়াল অ্যাক্সেস টু এডুকেশন, এই এডুকেশনের প্যাটার্ন জায়গাটা অনেকটা বড় আছে, প্রায় এখান থেকে শুরু অনেকটা শেষ। এই জায়গাটাও মার্ক করিনি, তার কারণ এখানে যেটা লেখা রয়েছে যে শিক্ষা কি, শিক্ষা হলো আসলে অসাম্যকে রোধ করার একটি প্রক্রিয়া। শিক্ষা আমাদের শেখাবে যে কোনটি উচিত কোনটি অনুচিত, শিক্ষা আমাদের চেতনা দেবে, যেই চেতনাটা পেয়ে আমরা বুঝবো যে সমাজে কোনটা অসাম্য কোনটি উচিত না এইসব। তাই কিছু কিছু ডেভেলপমেন্ট থিওরিজদের মতে আসলে হয়তো এডুকেশনই পারে এই যে জেন্ডার ইনইকুয়ালিটি আছে, এই যে জেন্ডার ডিসপ্যারিটি আছে, সেটাকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে। কারণ মানে ডেভেলপমেন্টের যতগুলো জিনিস হয়েছে তার মধ্যে এই একটা মাত্র জিনিস হচ্ছে এডুকেশন। কিন্তু আমরা জানি মহিলারা কিন্তু প্রথম দিকে এই এডুকেশনের স্বাদ পায়নি, তাদেরকে কিন্তু শিক্ষার থেকে দূরে রাখা হতো এবং মনে করা হতো যে তারা এডুকেশনের যোগ্য না। এইভাবে আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে দেখো পয়েন্টটা ডিফারেন্সিয়াল অ্যাক্সেস, যে কোথাও মহিলাদের অ্যাক্সেস আছে এডুকেশনের প্রতি, কোথাও আবার অ্যাক্সেস নেই। যেখানে আছে তারা কিন্তু পারে বা পেরেছে এই ইনইকুয়ালিটিটাকে ধীরে ধীরে সরিয়ে দিতে। যেমন আমরা বলতেই পারি আজ থেকে 50 বছর আগে যে ইনইকুয়ালিটিটা ছিল আজ থেকে তা অনেক কম আছে, জাস্ট বিকজ অফ এডুকেশন। এই অ্যাক্সেসটা যেহেতু সবার ক্ষেত্রে আলাদা আলাদাভাবে তৈরি হতে থাকলো, যে পুরুষরাই সুযোগ পাচ্ছে এডুকেশনের, তারাই সেই এডুকেশনটা নিচ্ছে এবং আরো বড় হয়ে যাচ্ছে, মানে আরো উঁচু পদে চলে যাচ্ছে, এবং মহিলারা আরো 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 ডিপেন্ডেন্ট হয়ে পড়ছে পুরুষদের প্রতি। এটাই কিন্তু আসলে এই পয়েন্টটির মূল বৈশিষ্ট্য। এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন অ্যান্ড ইনক্রিজিং হার্ডশিপ ফর উইমেন। মহিলাদের উপর কিভাবে সমস্যাগুলো বাড়ছিল তা তো আমরা আরো আগেই পড়েছি, এক্ষেত্রে আমরা এনভায়রনমেন্টের সাথে একটা যোগ করব। Similarly, if we look at development and its impact on the environment, we find that the destruction of the previous balance of nature through unbridled pursuit of men's capitalist interests have affected women more severely than it has men, as they struggle and search for fuel, carry water over long distances, and spend unduly long hours processing food. Women's overwhelming involvement in subsistence-related activities has meant that environmental degradation translates into special hardships for them, for the ready access to natural resources they enjoyed earlier is replaced by working harder to get access to them. প্রকৃতিগত যে সমস্ত বস্তু আগে মহিলারা খুব সহজেই পেয়ে যেত, ডেভেলপমেন্টের কারণে প্রকৃতিগত সেই সমস্ত বস্তু পাওয়া তাদের জন্য আরো বেশি সমস্যার হয়ে উঠল। তাদেরকে এখন সেই অ্যাক্সেস থেকে দূরে করে দেওয়া হলো, সেই অ্যাক্সেস পাওয়ার জন্য তাদেরকে টাকা দিতে হলো। উদাহরণ হিসাবে বলতে পারি, পুরুষরা কাজে চলে যায়, কোন একটি ট্রাইবেল সোসাইটিতে পুরুষরা কাজে চলে যায়, মহিলারা যায় জঙ্গলে, সেখান থেকে কাঠ, গাছের ডাল, ফুল ফল মধু এগুলো তারা কালেক্ট করতো। প্রকৃতি যখন ধ্বংস হয়, মানে ডেভেলপমেন্ট যখন আসে, তখন প্রকৃতির সবচেয়ে বেশি ক্ষতি হয় আমরা জানি। দেখা গেল যে সেই জঙ্গলটা কোন একটা গভর্নমেন্ট হস্তগত করে নিল, তাই সেখানে আর কোনো অধিকার থাকলো না মহিলাদের। বা দেখা গেল যে বন্য প্রাণী এবং বন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হলো, তাই রাতারাতি সেই বনটি একদম নিশ্চিহ্ন হয়ে গেল। তাহলে বন নিশ্চিহ্ন হয়ে গেল মানে সেই বনের ওপর ডিপেন্ড করে যে মহিলারা বেঁচে রয়েছে, মানে যারা কিনা ওই কাঠ নিয়ে আসে ইটিসি টিসি, তাদের যে বেঁচে থাকার লড়াই সেটা আরো বেড়ে গেল। এখন তাকে আরো দূরের বনে যেতে হবে কাঠ জোগাড় করতে, কারণ গাছের যে কোয়ালিটি সেটা নষ্ট হয়ে যাচ্ছে,
ফুল আর হচ্ছে না, ফল আর হচ্ছে না, মধু আর আসছে না, তাই তাকে আরো দূরে যেতে হবে। এটি তো লেখা আছে যে আগের থেকে তাদের এখন আরো বেশি করে খাটনিটা তাদের আরো বেড়ে গেল। নিউ টেকনোলজি অ্যান্ড ইনক্রিজেস ইন ওমেন্স ড্রাজারি। আমাদের একটা ধারণা আছে এই তো এত কিছু বেরিয়ে গেছে, তাহলে আর সমস্যা কি মেয়েদের? বাসন মাজার জন্য ডিশ ওয়াশার, কাপড় জামা কাচার জন্য আমাদের যে মেশিন, ঘর ক্লিন করার জন্য মেশিন, সমস্ত ধুলো টেনে নেবে, তাহলে আর তাহলে তো মহিলাদের অনেক সুবিধা হয়েছে ডেভেলপমেন্টের কারণে। আসলে তা না। বলছে যে নতুন এই টেকনোলজি আসার ফলে মহিলারা আরো বেশি সমস্যায় পড়ে গেছে, তার কারণ বাড়ির এই কাজগুলো, মানে মেশিন এসে গেছে বলে বাড়ির এই কাজগুলো যে অন্যরা করছে তা কিন্তু নয়। সেই ওয়াশিং মেশিন ব্যবহার করছেন মহিলারাই, সেই যে ভ্যাকুয়াম ক্লিনার সেটাও ব্যবহার করছেন মহিলারাই, সেই যে ডিশ ওয়াশার সেটাও তো ইউজ করছেন মহিলারাই। তাহলে এমন তো না তারা যে সেই সময়টা তারা অন্য কোথাও দিতে পারবে। মাইক্রোওয়েভ এসে গেছে, গ্যাস এসে গেছে, সব এসেছে ঠিকই, কিন্তু তারা তো ফ্রি হয়ে যায়নি, বরং কোথাও না কোথাও তাদের উপর প্রেশারটা আরো বেড়ে গেছে। এই তো বিষয়গুলো এত সহজ, এবার তাহলে তোমরা করে ফেলো। তাই নিউ টেকনোলজি আসলে কিন্তু যা ডেভেলপমেন্টেরই একটি অংশ, তা কিন্তু ওমেন্সদের যে সমস্যাটা সেগুলো কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে। এত অবধি ছিল আমাদের এই টপিকটা। এই টপিকটার হেডিং ইম্প্যাক্ট অফ ডেভেলপমেন্ট। আমরা এতক্ষণ বললাম যে ডেভেলপমেন্টের কি মিশ্র প্রতিক্রিয়া ঘটেছিল মহিলাদের ওপরে। এবার আমরা চলে যাব 3.6-তে, কারণ এখানে দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট, এক 3.3, আরেকটা 3.6। 3.6-তে আছে মজার একটি জিনিস, যেখানে বিভিন্ন পার্সপেক্টিভ দেওয়া আছে। আমরা এর আগে চেঞ্জের পার্সপেক্টিভ পড়েছি, মডার্নাইজেশনের পার্সপেক্টিভ পড়লাম, এবার আমরা পড়ব পার্সপেক্টিভস অন ওমেন অ্যান্ড ডেভেলপমেন্ট। বলে রাখি, স্ট্রাকচারাল পার্সপেক্টিভ কিন্তু আমি মার্ক করেছি, মানে আগেরটা যেমন মার্ক করিনি, এটা আবার মার্ক করেছি। তার কারণ এই বিষয়গুলো খুবই মজার, যদিও তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা পুরোটা একবার রিডিং দিয়ে রেখো। মারিয়া মাইস এক ভদ্র মহিলা, যিনি কিনা জার্মান এবং ফেমিনিস্ট। তিনি বললেন আসলে এই যে লিঙ্গের যে পার্থক্য, মানে এই যে ওমেন অপারেশন বা জেন্ডার ইনইকুয়ালিটি, এগুলোর জন্য ক্লাসকে ডিপেন্ড, মানে ক্লাসকে এর জন্য দোষী করে লাভ নেই। তাহলে কোথাও না কোথাও আমরা বুঝতে পারছি যে ক্লাসকে এর জন্য দোষী সাব্যস্ত করা হতো। তিনি বলেন যে আসলে তা না, এই যে ওমেন অপারেশনটা হয় তার জন্য আমাদের একটু ইতিহাস ঘাঁটতে হবে, এবং তার ইতিহাসটা অনেক গভীর। বলছে যে মেন সমস্যা হলো বায়োলজিক্যাল ডিফারেন্স, মহিলা আর পুরুষরা আলাদা। আমরা জানি বায়োলজিক্যাল দিক থেকে তাদের মধ্যে পার্থক্য আছে। বলছে পুরুষরা যেই মুহূর্তে বুঝলো, পুরুষরা সাধারণত ক্যাপচার করতে ভালোবাসে, তো পুরুষরা যেই মুহূর্তে বুঝলো যে তাদের মধ্যে মহিলাদের মতো সেই সক্ষমতাটা নেই, যার ফলে তারা নতুন কিছু রিপ্রোডিউস করতে পারবে, আমরা জানি মহিলাদের রিপ্রোডাকশন ক্ষমতা আছে, তখন তারা পরিবেশ এবং মহিলা দুইজনকেই ক্যাপচার করা শুরু করলো। তার কারণ তারা বুঝলো যে এই দুটোকে যদি তারা ক্যাপচার করতে পারে, তাহলে সমস্ত ক্ষমতা তাদের হাতে চলে আসবে। এই পুরো প্রসেসটাকে তিনি বলছেন যে মানে পুরুষ যদি প্রথম কোথাও কলোনি স্থাপন করে, সেটা হলো মহিলাদের ওপরে। এটাকে উনি বলছেন যে হাউস ওয়াইফিজেশন, যে তুমি মহিলাদেরকে যদি হাউসওয়াইফ বানিয়ে দাও, তাহলে কোথাও না কোথাও তারা তোমার সমস্ত কথা শুনতে বাধ্য, যার জন্য আমাদের ম্যারেজ নামক ইনস্টিটিউশনটা তো রয়েছে। তো এইবার সে তোমার সমস্ত ধরনের কথাই শুনবে, এবং ঠিক তাই হলো। এবং এইভাবেই পুরুষরা মহিলাদের উপর নিজেদের অধিকার কায়েম করা শুরু করলো। এই সহজ বিষয়টাই কিন্তু তিনি তুলে ধরেছিলেন, যেখানে উনি স্পষ্টভাবে বলছেন
যে যদি আমরা পুরুষদের এই কলোনি থেকে বেরিয়ে আসতে পারি, তাহলেই কিন্তু আসলে ইনইকুয়ালিটিটা মেটানো যাবে। তাই ক্লাসকে ব্লেম করে কোনো লাভ নেই। অন্য একজন বলেছিলেন যে না ক্লাসের কারণে হয়, বলছেন যে না ক্লাস না। এবার প্রশ্নটা হচ্ছে যে তাহলে এই যে অপারেশন, সেটার কারণ কি? সবাই বলল ক্যাপিটালিজম, মারিয়া মাইজ বলল না, এটার কারণ হলো প্যাট্রিয়ার্কি। প্যাট্রিয়ার্কি এমন একটা জিনিস যে মানুষকে শেখায় যে অন্যকে তুমি ডমিনেট করো, অন্যের ওপর অধিকার স্থাপন করো। এই প্যাট্রিয়ার্কি প্রত্যেকটা সমাজে আছে এবং এই প্যাট্রিয়ার্কিরই ফল হলো ক্যাপিটালিজম, ওমেন অপারেশন, ওমেন ইনইকুয়ালিটি, এটিসি। এবং এই প্যাট্রিয়ার্কিকে চাপিয়ে দেওয়ার জন্য পুরুষেরা ভায়োলেন্ট হাতিয়ার ব্যবহার করে। সেটা ডোমেস্টিক ভায়োলেন্স হতে পারে, সেটা রেপ হতে পারে, এবং এমন যে কোনো কিছু যা তাদের প্যাট্রিয়ার্কিকে ধরে রাখতে সাহায্য করবে। এর পরের যে পার্সপেক্টিভ সেটি হলো জেন্ডার রিলেশনস ফ্রেমওয়ার্ক। আগের ভদ্র মহিলা মারিয়া মাইস কি বললেন? যে ক্যাপিটালিজম দায়ী নয়, দায়ী প্যাট্রিয়ার্কি। এই পার্সপেক্টিভে এনাদের বক্তব্য একমাত্র যেটা দায়ী সেটা হলো জেন্ডার রিলেশন। হোয়াট ইজ জেন্ডার রিলেশন? এক জেন্ডারের সাথে আরেক জেন্ডারের যে সম্পর্ক। তাহলে আমরা বুঝতে পারছি যে এই সম্পর্কটা কোথাও না কোথাও জেন্ডার স্টিরিওটাইপের ওপর গড়ে ওঠে। জেন্ডার স্টিরিওটাইপ গড়ে ওঠে সোশ্যাল স্ট্রাকচারের ওপর। তাহলে কোনো একটা সমাজ যখন ধরেই নেয় যে মহিলা মানে শিশু লালন পালন করবে, মহিলা মানে ঘরের কাজ করবে, মহিলা মানে সে পার্ট টাইম জব করবে, মহিলা মানে স্বামীর সেবা করবে, মহিলা মানে পরিবারের সমস্ত মানুষের খেয়াল রাখবে, এই জেন্ডার স্টিরিওটাইপ যে সমাজে তৈরি হয়ে থাকে, স্বাভাবিক বিষয় সেই সমাজে মহিলাদেরকে দুর্বল হিসাবেই দেখা হয়। বলছে এই যে দুর্বলতা, এই দুর্বলতাই হচ্ছে মহিলাদের অপারেশনের কারণ। কারণ এমন একটা জেন্ডার রিলেশন তৈরি হয় যেখানে কিনা তারা মেনে নেয় যে পুরুষরা সেরা এবং তারা তাদের অধীনে। জেন্ডার রিলেশন মানুষকে শেখায়, পুরুষকে পুরুষ হতে শেখায়, মহিলাকে মহিলা হতে শেখায়। কারণ আমরা জানি যে আমরা যখন জন্মাই আমরা একটা সেক্স নিয়ে জন্মাই। সেক্স মানে যেটা আমাদের বায়োলজিক্যাল, যেটা নিয়ে আমরা জন্মেছি। কিন্তু জন্মাবার পরে আমার সেক্সের দ্বারা আমার জেন্ডারটাকে যখন নির্ধারণ করা শুরু করে দেয় সমাজ, আসলে কিন্তু তখন থেকেই আমার জেন্ডার রিলেশন তৈরি হয়ে গেল যে আমি পুরুষ হিসাবে সমাজটাকে দেখব না মহিলা হিসাবে সমাজটাকে দেখব। অর্থাৎ এক্ষেত্রে আমরা বলতে পারি যে তোমার সেক্সুয়াল যে বডিটা তোমার থাকবে তার উপর ডিপেন্ড করেই তোমার জেন্ডার রিলেশন তৈরি হবে, তার উপর ভিত্তি করেই জেন্ডার ইনইকুয়ালিটি আসবে। এই জেন্ডার রিলেশন কারা বজায় রাখে? ক্লাস, রেস, এথনিসিটি, রিলিজিয়ন। রিলিজিয়ন তোমাকে শেখাবে যে পুরোহিত একমাত্র পুরুষ হবে, নারীরা শুধু উপোস করবে। রিলিজিয়ন তোমাকে শেখাবে যে ডিউরিং দ্য টাইম অফ পিরিয়ড অর মেনস্ট্রুয়েশন ইউ আর নট অ্যালাউড টু এন্টার ইন এনি কাইন্ড অফ টেম্পল, মানে মাসিকের সময় তুমি কোনো মন্দিরে প্রবেশ করতে পারবে না। তো এই যে জেন্ডার রিলেশনগুলো, যে কোন জেন্ডার হলে তার সমাজের সাথে এবং অন্য জেন্ডারের সাথে কি সম্পর্ক তৈরি হবে, এটাই আসলে অপারেশনের কারণ। এই পার্সপেক্টিভের লোকেরা সেটাই বললেন। লাস্ট, সেটা হলো এম্পাওয়ারিং ওমেন ফর ডেভেলপমেন্ট। আমাদেরকে বুঝতে হবে যে মহিলাদেরকে যদি আমরা ক্ষমতা দিই তাহলেই একমাত্র তারা সেই ক্ষমতার সদ্ব্যবহার করতে পারবে। ডেভেলপমেন্ট আর এম্পাওয়ারমেন্ট এই দুটো জিনিসই একে অপরের সাথে খুবই ইন্টারকানেক্টেড। এই প্যারাটা খুবই সুন্দর
এখানে একটা কনসেপ্ট আছে যে এক ভদ্রলোক তার আর্টিকেল হোয়াট ইজ এম্পাওয়ারমেন্ট সেখানে লিখেছেন, জো রোল্যান্ড বলে ভদ্রলোক, পাওয়ার ওভার অ্যান্ড পাওয়ার টু দুটো জিনিস আলাদা। কিসে? পাওয়ার ওভার মানে আমার কোনো কিছুর ওপরে যে ডমিনেশন, তাহলে ইনস্ট্রুমেন্ট অফ ডমিনেশন মানে পাওয়ার ওভার। আর পাওয়ার টু আমরা কিন্তু জানি যে এটা ট্যাগলাইন আছে, পাওয়ার টু ইউ, কার জানি না। তাহলে পাওয়ার টু মানে যে তোমাকে ক্ষমতা দেওয়া হলো, এখানে কিন্তু তাহলে ডমিনেশন নেই। তুমি এবার সেই ক্ষমতাটা নিয়ে যা ইচ্ছা তাই করো, তোমার যেটা মনে হবে, তোমার যেটা ডিসিশন, তুমি যেটা করবে, এবং তুমি যেটা করবে তুমি মনে করছো যেটা করলে তুমি সমস্ত ডমিনেশন থেকে বেরোতে পারবে। তাই আমাদের উচিত হবে পাওয়ার টু রাদার দেন পাওয়ার ওভার। ফেমিনিস্টদের মতে এই এম্পাওয়ারমেন্টের যে ধারণাটা সেটা কিন্তু খুবই অন্য মাত্রার। তার কারণ যে ফেমিনিস্টদের কাছে এম্পাওয়ারমেন্ট মানে একজন যেটা করতে চাইছে সেটা সে করবে, সে তার জ্ঞান বুদ্ধি দ্বারা যেটা করতে চাইছে সেটা সে করবে। Empowerment in the feminist sense would imply a realization of the power over as well as the power to resist, negotiate and change. মানে একদিকে তারা পাওয়ার ওভার মানে কোনো কিছুর ওপর যে ক্ষমতা সেটা তো পাচ্ছে, আবার ক্ষমতা পাচ্ছে যে কোন জিনিসটাকে সে হ্যাঁ বলবে, কোন জিনিসটাকে সে না বলবে, কোন জিনিসটাকে সে বদলে দেবে, কোন জিনিসটার সাথে সে দরদাম করবে। এই যে ক্ষমতাটা অর্থাৎ পাওয়ার টু ওমেন্স, এইটা কিন্তু এম্পাওয়ারমেন্টে খুব জরুরি। এইটাও ডেভেলপমেন্টের একটা পার্সপেক্টিভ। This implies that women gain in self-confidence and take charge of creating for themselves the conditions that will facilitate the maximization of their human abilities and potentialities. তার মানে মহিলাদের তুমি সুযোগ দাও, তাদের ইচ্ছা মতো তারা করবে, তারা বুঝে নেবে যে কোন জিনিসটা করলে তারা বেশি ক্ষমতা অর্জন করতে পারবে। পাওয়ার টু ইউ রাদার দেন পাওয়ার ওভার, পাওয়ার ওভারও থাকবে, পাওয়ার টুও থাকবে। এটা ছিল এম্পাওয়ারিং ওমেন ফর ডেভেলপমেন্টের পার্সপেক্টিভ। সুতরাং আমরা এখান থেকে তিনটে পার্সপেক্টিভ বুঝলাম। আমি বলবো এই দুটো প্রশ্নের যে উত্তর আছে, যেগুলো কিনা আমি মার্ক করিনি, শুধুমাত্র এই দুটো টপিক, আর অন্য টপিক না পড়লেও চলবে এই এই ইউনিটটা থেকে, ইউনিট 3 থেকে, যে এই 3.3 আর 3.6টা একবার চোখ বুলিয়ে নাও যে কি লেখা আছে 3.3-তে, কি লেখা আছে 3.6-এ। খুব ভালো লাগবে, ইন্টারেস্টিং টপিক, এবং অনেক কিছু নিজে থেকেই গল্পের মতো করে অ্যাড করে দিতে পারবে। তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজকের জন্য তাহলে এতটাই।